কখনো ভাবিনি যে আমার এই খবরটা এত ধুমধাম করে বেরোবে। যে অন্যায়টা আমি করিনি তার জন্য এত বড় সাজা। হাই দয়া। হ্যালো ডক্টর। ব্যাপারটা কি? এরা মন খারাপ করে দাঁড়িয়ে আছে কেন ভাই? আপনি দেখেছেন ডক্টর? পেপারের কথা বলছো? হ্যাঁ ভাই, ওদের যা লেখার কথা ছিল লিখে দিয়েছে। তবে তুমি তোমার মুড কেন খারাপ করছো? বাদ দাও এটাকে। স্যার, আপনি তো ওই সাংবাদিকদের পরিশ্রমে জল ঢেলে দিলেন। আর একটা যদি ফটো ছাপা হতো তাহলে। কার? ডক্টর আপনার কাছে বন্দুক আছে? এখানে কোনো বিপদ হয়েছে? না স্যার, এমনি আমি আপনাকে কিছু দেখাতে চাই। আরে ভাই, তোমাকে তো এটাও বলতে পারবো না যে একটু সামলে। তুমি তো নিজে একজন সিআইডি অফিসার। এনিওয়ে, এই নাও। আরে এটা কি করছো দয়া? এটা কি করছো? গুড বাই ডক্টর, নো, আমাকে মাফ করে দেবেন প্লিজ। তুমি বোকার মতো কি করছিলে এটা? আই এম সরি ডক্টর সালুকে। আমি তো ভুলেই গিয়েছিলাম যে প্রথম গুলিটা ব্ল্যাঙ্ক রেখেছি। শুধু আওয়াজ, ন গুলি, যাতে ভুল করে চালিয়ে না ফেলি। থ্যাংক গড কিছু হয়নি, না হলে এতক্ষণ তুমি স্বর্গে থাকতে। কি করবো স্যার? সিআইডি ছাড়া আমি থাকতে পারবো না। কেন? সিআইডিতে থাকলে হাতে পাওয়ার আসে এই জন্যে? না ডক্টর, সেরকম ব্যাপার নয়। কি বলবো ডক্টর, ওনারা আমার ফ্যামিলির মতন। কি ফ্যামিলির মতো? সুযোগ বুঝে সবাই পালালো তো? একবারও ঘুরে দেখেছে? দেখো দয়া, কয়েক বছর আগে সিআইডিতে এইরকম একটা মৃত্যু হয়েছিল। তখন এসিপি প্রদ্যুমন কোনো একটা কায়দা করে ওই অফিসারকে বাঁচিয়ে নিয়েছিল যার উপর দোষ আরোপ ছিল। তুমি এসিপির সঙ্গে দেখা করো, কথা বলো ওর সঙ্গে। ডক্টর, আমি জানি না উনি আমার সঙ্গে কথা বলবেন আরে কিনা। ভাই, তুমি একবার যাও, গিয়ে কথা তো বলো। সুনিতা, সুনিতা, শুনতে পাচ্ছ না কি বলছি? খেতে দাও। আরে খেতে দাও আমাকে। আবার তুমি আবার এসে গেছো। তুমি তুমি কি ভাবো হ্যাঁ, যে আমি তোমার চাকর বুঝি? হ্যাঁ, তুমি আমার চাকর? কেন, তুমি জানো নাকি বউকে চাকরি বলা হয়? অথবা এটা বলতে পারো যে বাড়িতে চাকরকে বউ বলে ডাকা হয়। স্বামী সেবা করা তোমার ধর্ম, বুঝেছো? চলো সেবা করবে। সেবা সেবা করবো আমি তোমার? সেবা করবে আমার জুতো? আমি তোমার এই রোজকার নাটকে ক্লান্ত হয়ে গেছি। মদ মদ কি তোমার সত্যি নাকি? তুমি জানো আমি একটা খুনের আসামি। আমার মাথা গরম করিও না বলছি। আমি কিন্তু মাথা গরম হয়ে গেলে তোমাকেও খুন করে ফেলতে পারি, সবাইকে খুন করে ফেলতে পারি। আমি খুনি। সেবা করবে কিনা বলো? ছুরিগুলো কোথায় রেখেছিস তুই? মুখ সামলে। দেখো, আমি তোমার এই মাতলামো কিন্তু আর সহ্য করবো না। আচ্ছা, এখানেই তো রেখেছিলাম। এখানে তুমি যা নিয়ে আসতো মনে কোথায় আছে? ওকে। হ্যাঁ, ও আমার সতীন, আর এই সতীনকে আমি আজ শেষ করেই ছাড়বো। আমি কারোর হুকুম শুনে কাজ করি না। আমি কারোর হুকুম শুনে কাজ করি না। আমি কারোর হুকুম মেনে চলিনি কোনোদিন। আমি চুপ করে বসে থাকবো না। হ্যাঁ, যদি তুমি এই বাড়িতে আর এক ফোঁটা মদ খেয়ে ঢোকো তাহলে আমি সব শেষ করে দেবো। মদ খেলে দাঁড়াও। এই রে, এক ফোঁটা নয়, আমি অর্ধেক বোতলই খেয়ে নিয়েছি। এবার
কি হবে? মারবি আমাকে? কেটে ফেলবি আমাকে? নাই! আয়! আয়! গলা কেটে দেবো আমি তোমার। তুমি কি মনে হয় আমি কি হাতে চুড়ি পরে আছি? চুড়ি পরে আছি আমি? চুড়ি তো আমি পরে আছি। এক্সিলেন্ট 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 ভেরি গুড ভেরি গুড কাজল। হ্যাঁ ধ্রুব, এই পারফরমেন্সে যদি তুই শোতে দিস তো থিয়েটারে আগুন ধরে যাবে। আরে কি করছিস? চলো তো। চুড়ি চুড়ি মেরে দিয়েছে রে। আসল রক্ত? আসল চুরি? আসল চুরি তো, আসল চুরি। ধ্রুব, ধ্রুব, ধ্রুব! এ তো মরে গেছে। তুমি কি করলে কাজল? এটা কি হলো? এ তো মরে গেছে। এই নকল ছুরি থেকে আসল ছুরি কি করে হলো? তুই চেক করে দেখিসনি? স্যার করেছিলাম তো, আমি নিজে চেক করেছিলাম স্যার। তাহলে নকল ছুরি আসল ছুরি কি করে হলো? এবার কি হবে? সিআইডি কে ডাক। দয়া, তুমি এখানে? স্যার আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। কিন্তু এখানে কেন দয়া? এখানে একটা মার্ডার হয়েছে। জানি স্যার। স্যার বিউরোতে তো আমার যাওয়া বারণ। আমি যে কোনো উপায়ে আপনার সঙ্গে কথা বলতে চাইছিলাম। এখানে একটা লাশ পড়ে আছে দয়া। স্যার কাল পর্যন্ত তো আমাকেও একজন ভালো ডিটেকটিভ মনে করা হতো, আর আজ ওসব কথা ছাড়ো দয়া, আগে দেখি এখানে কি হয়েছে। কেমন আছো দয়া? অবস্থা তো তুমি দেখতেই পাচ্ছ। আই নো ইটস ভেরি স্যাড, বাট আমি তোমার সঙ্গে আছি। তোমার কিছু হলে আমিও সিআইডি ছেড়ে দেব। পরে দেখা হচ্ছে। দয়া স্যার, স্যার আপনি জিজ্ঞাসাবাদ একটু সাবধানে করতে পারতেন। ওই লোকটার মারা যাওয়ায় আপনার যা হয়েছে তো হয়েছে, আমরাও বদনামের ভাগী হলাম। বেশি ওড়ার চেষ্টা করো না ছোড়া। ফিরে আসি, তারপর দেখছি। ওই ছুরিটা কোথায় যেটা দিয়ে একে মেরেছে? এই নিন, এই নিন স্যার। একটা কথা আমি বুঝতে পারছি না, আপনারা একে হসপিটালে কেন নিয়ে যাননি? হয়তো এ বেঁচে যেত। স্যার, এই যদি বেঁচে থাকতো আমরা নিয়েই যেতাম, কিন্তু কিন্তু এ তো ছুরি লাগার পরেই মারা গিয়েছিল। এটাই খুব আশ্চর্য লাগছে, তাই না? স্যার সামান্য আঘাতেও কি করে মারা গেল? হ্যাঁ, এই ছুরি দিয়ে ওকে কে মেরেছিল? আমি এটা জেনে শুনে করিনি। আমরা রোজ এই ছুরি দিয়ে রিহার্সাল করি। কিন্তু আপনারা এই ছুরি দিয়ে রিহার্সাল করেনি বা কেন? এটা দিয়ে বিপদ হওয়ারই ছিল। এটা রিহার্সালের ছুরি নয় স্যার। স্যার, এই ছুরিটা ও ওখান থেকে না হয়েছিল।
সব কটা ছুরি নকল আর একমাত্র এটাই আসল, তাই তো? স্যার, এই ছুরিটা কেউ পাল্টে দিয়েছে স্যার। এই ছুরিগুলো এখানে কে রেখেছিল? স্যার, এই যে ও। আমি কিচ্ছু করিনি স্যার, আমি স্টোর থেকে এটা শুধু তুলে নিয়ে এসেছিলাম। আমাদের দেখাও যে স্টোরটা কোথায়। চলো। যখন তুমি এর শরীর থেকে ছুরিটা বের করো তখন কত রক্ত বেরিয়েছিল? সামান্যই বেরিয়েছিল। সামান্য বেরিয়েছিল? হ্যাঁ। অল্প রক্ত বেরিয়েছিল? এসিপি স্যার, কিছু জানা গেল? না ডক্টর অঞ্জলিকা, এখনো কিছু জানতে পারিনি। অদ্ভুত মার্ডার এটা। ছুরি লাগতেই এ মারা গেছে, এই জন্য আমি তোমাকে ফোন করেছিলাম। মানুষের মৃত্যু শক থেকেও কিন্তু হয়। আঘাত কি খুব গভীর? না, এই দেখো, এইটুকুই, ক্ষত বেশি গভীর নয়। ছুরি এখানে, এই কাঁধের পাশে মেরেছে। এই দেখো, বুঝে উঠতে পারছি না এ কিভাবে মারা গেল। আচ্ছা, এই ছুরিতে বিষ লাগানো নেই তো? হতে পারে, এ কথাটা আমার বারবার মনে হয়েছে। ডক্টর অঞ্জলিকা, তুমি এখানকার প্রত্যেকটা জিনিস ভালো করে দেখো, কোনো জিনিস যেন বাদ না যায়। হ্যাঁ স্যার, কিন্তু আমার জিনিসপত্রগুলো আনতে হবে। আপনাদের লোক সংখ্যা কম বলে মনে হচ্ছে। দয়া স্যারও এখানে আছেন? কি? দয়া, আপনি এখানে কি করে? ওই আমি বাস এমনি। যতক্ষণ না আপনি দয়াকে বাইরে যেতে বলবেন, আমি কিন্তু আমার কাজ শুরু করব না। এনাফ ডক্টর অঞ্জলিকা, যে কাজটা করতে এসেছো সেটা আগে করো। স্যার, 1 মিনিট। আমার জন্য কোনো কন্ট্রোভার্সি হওয়া উচিত নয়। আমি বাইরে যাচ্ছি স্যার। রোজই সেই মৃতদেহ, একই স্ট্রেচার, একই মৃতদেহ নিয়ে যাওয়ার লোক। কি জীবন এটা! কেস সলভ করলে বলবে এটা তোমার ডিউটি ছিল, আর যদি কেসের কোনো গন্ডগোল হয় তো গলায় জুতোর মালা। কি জীবন এটা! আমি কি এটা কোনোদিন ছাড়তে পারবো? এসিপি স্যার, ফরেনসিক ল্যাবে পৌঁছেই আমি বডির ইনভেস্টিগেশন শুরু করে দেব। একটু তাড়াতাড়ি বলবেন, যা বলার আছে। দেখবেন যেন আপনার রিপোর্ট আসার আগেই না আমরা কেসটা সলভ করে ফেলি। কি ব্যাপার অভিজিৎ, একটু অন্যরকম মনে হচ্ছে? দয়ার কমপ্লেন নিয়ে ডিসিপি স্যারের কাছে যাওয়ার কি প্রয়োজন ছিল? এসিপি স্যারকে ছেড়ে দিতেন। অভিজিৎ, দয়া খুন করেছে। স্যার, উনি শুধু ওনার ডিউটি করছেন স্যার। তুমি আমাকে ডিউটি বুঝিও না, ওকে? অভিজিৎ, স্যার, উনি দিন রাত লাশেদের সঙ্গে থাকেন, এই জন্যই হয়তো ভুলে গেছেন যে মানবিকতা কাকে বলে। এই লোকটা বাইরে কি করছে? সবাই তো ভেতরে আছে, ওরও তো ভেতরে থাকার কথা। তাহলে ও বিল্ডিং এর পেছনে কি করছে?
স্যার, এই লোকটি ছুরির আঘাতে মারা যাননি, উনি তো বিষক্রিয়ায় মারা গেছেন। হ্যাঁ স্যার, আমি ওটা ভালো করে চেক করেছি, ছুরিটা চেক করে দেখেছি, এতে কোনো বিষের চিহ্ন পাইনি আমি। এই বিষটা অন্য কোথা থেকে এসেছে, কিন্তু স্যার এই লোকটি ডেফিনেটলি বিষক্রিয়ায় মারা গেছে। তদন্ত যখন ভেতরে চলছিল তখন কার কি দরকার পড়েছিল যে এখানে এসে এই বোতলটা ফেলে যাওয়ার? হ্যাঁ স্যার, এই ব্যাপারেই আমার একটু সন্দেহ হলো যে ওর বোতলটা লুকানোর এত তাড়া কিসের। আর যেখানে আমরা জানতে পেরেছি যে ওই লোকটা বিষের কারণে মারা গেছে। না দয়া না, ওইভাবে শুকো না, তুমি ডিউটিতেও নেই, আর শুকতে গিয়ে যদি কিছু হয়ে যায় তাহলে দোষটা আমার ঘাড়ে পড়বে। আর তাছাড়া তোমার আন্টি একটু আগে গেছে, সে চুপ করে বসে থাকবে না, আগুন লাগিয়েই ছাড়বে। লাগাতে দিন স্যার, সত্যিটা একদিন সামনে আসবেই। অ্যালকোহল, এতে মদ আছে। মদের বোতল ফেলার এত তাড়াহুড়ো কিসের? স্যার মনে হচ্ছে এই বোতলেই কোনো রহস্য আছে। আচ্ছা ডিরেক্টর বাবু, আপনি এই বোতলটাকে চিনতে পারছেন? এই বোতলটা আমাদের নাটকে ব্যবহার হয়, কিন্তু এটা কোথায় পেলেন? বাইরে ডাস্টবিনে, থিয়েটার হলের পাশে যে ডাস্টবিন রাখা আছে তার মধ্যে ছিল। কিন্তু এটা ওখানে গেল কি করে? কিন্তু স্যার এটা এই দেখুন এখানেই থাকার কথা, এখনো আছে ওটা। এরকম 3-4টে বোতল আরও আছে, একটা ভেঙে গেলে আরেকটা ব্যবহার করি। এর মধ্যে কি থাকে? নকল মদ, যে কোনো কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আমরা জল মিশিয়ে দিই। মিথ্যে কথা বলছেন আপনি, এর মধ্যে আসল মদ আছে। আসল মদ? এটা কি করে সম্ভব? আমি ওই লোকটাকে দেখেছি যে ওই বোতলটাকে বাইরে ফেলেছে। এসিপি স্যার, আপনার এই অফিসারের বিরুদ্ধে তো একটা আপনি কথা ঘোরাবার চেষ্টা করবেন না। দয়া, দেখো ওই লোকটাকে এদের মধ্যে কেউ? না, ও এখানে নেই। আপনাদের সবাই কি এখানে আছে নাকি কেউ বাইরে আছে? স্যার শুধুমাত্র সুরেশ স্টোর রুমে হবে স্যার। দক্ষ, দয়া, স্যার তোমরা স্টোর রুমে গিয়ে দেখো, দেখো ওই লোকটা ওখানে আছে কিনা। স্যার আপনি ওখানে গিয়ে কোনো কিছুতে হাত দেবেন না। এই কথাটা আমি তোমাকে শিখিয়েছিলাম এবং আমি খুব গর্বিত, তুমি খুব তাড়াতাড়ি শিখে গেছো। স্যার আসলে আমি ওইভাবে বলতে চাই। ঠিক আছে, ঠিক আছে, চলো। এই, এসে নয়, এখানে তুমি ছাড়া আর কেউ আছে? হ্যাঁ স্যার, চন্দ্র কাকা আছে। আচ্ছা, সে কোথায়? হ্যাঁ স্যার, ও তো এক্ষুনি পেছনের দরজার দিকে গেল। এই দেখুন, 2টো বোতল আরও আছে, এর মধ্যে কোনো অ্যালকোহল নেই। স্যার, ধ্রুবের তো লিভারের একটা সমস্যা ছিল, ওকে তো ডাক্তার এই সব কিছু খেতে বারণ করেছিল। হ্যাঁ স্যার, আমরা এখানে কি করে মদ রাখতে পারি? ওর তো খাওয়া বারণ ছিল স্যার। যেরকম আসল ছুরি ছিল ঠিক তেমনি ভাবে আসল মদ রেখেছিল। কিন্তু এটা কি করে হতে পারে স্যার? তাহলে বিষটা গেল কি করে ওর পেটে? হ্যাঁ, আচ্ছা এটা বলুন এখানে কি হয়েছে? তোমরা এখানে রিহার্সাল করছিলে, দেখাও তোমরা কিরকম রিহার্সাল করছিলে, ঠিক তাড়াতাড়ি আছে বলো। স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, দেখুন স্যার, ধ্রুব এখানে ছিল আর কাজল ওখানে ছিল। কাজল তুমি ওখানে যাও, ওখানে যাও। স্যার বাকিরা সবাই আশেপাশে দাঁড়িয়ে ছিল আর আমরা সবাই ওখানে বসেছিলাম। আর এই মদের বোতল এখানে ছিল। আরে 2টো বোতল সরাও না এখান থেকে। আর ও খুব রেগেছিল, ওরা তো একটা ছুরি হ্যাঁ, ছিল। স্যার। তুমি ছুরিটা নাও, ছুরিটা নাও, নাও ছুরিটা নাও। ওরা তো ছুরি ছিল স্যার। আর এখান থেকে ধ্রুব মদের বোতল উঠিয়েছিল আর এইভাবে খেয়েছিল। আর এরপরে ও নেশাগ্রস্ত অবস্থায় কাজলের দিকে গেছিল আর কাজল রেগে গিয়ে ধ্রুবকে বলল যে তুমি মদ খেয়ে আর কোনোদিন বাড়িতে ঢুকবে না। আর তখন ধ্রুব রেগে গিয়ে কাজলকে বলল তুমি আমাকে মারবে, আমাকে মারবে, আসো মারো, মারো আমাকে। স্যার, স্যার আমি ছুরি মারার পর তখন পড়ে গেছিল, আপনি একটু আগেই পড়ে গেছেন। উঠুন স্যার। ঠিক আছে, এবারে উঠে পড়ুন, বলুন তারপর কি হলো, উঠুন। কোনো গন্ডগোল আছে? আপনি উঠে পড়ুন।
কি হলো আপনার? এসিপি স্যার, এইসব এসব আমার পাপের ফল। পাপের ফল নয়, তোমার পেটে বিষ গেছে, বিষ। আমি মরার আগে মিথ্যে মিথ্যে কথা বলতে চাই না। আমি 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 একটা বড় অন্যায় করেছি। হ্যাঁ, আমি আমি ধ্রুবকে মারতে চেয়েছিলাম। বোতলে বিষ কি তুমি দিয়েছিলে? আমি বিষ দিইনি। আমি ছুরিটা পাল্টে দিয়েছিলাম। কিন্তু কেন? ও ও ও মেয়েদের পিছনে দৌড়তো। ও আমার গার্লফ্রেন্ড কাজলকেও ভাসিয়েছিল। আমি ওকে মারতে চেয়েছিলাম। উনি মারা গেছেন। হি ইজ ডেড। দেখা যাক ডিরেক্টর কোন বিষে মারা গেছেন। মারতে চেয়েছিল হিরোকে আর নিজেই মারা গেল। দুঃখের বিষয় হলো এটা, বেচারা হিরো আগেই মারা গিয়েছিলেন। আরে এ কি? কি হলো কি? এতে বিষ নেই? বিষ আছে, ডিরেক্টর বিষক্রিয়াতেই মারা গেছেন, কিন্তু কিছু গোলমাল আছে। যে বিষটা হিরোর শরীরে ছিল সেটা কি আলাদা? তুমি কি করে জানতে পারলে? আপনার মুখ দেখে। ও আচ্ছা, এখন এই কেসে দু রকমের বিষ আছে। ডিরেক্টর এক বিষক্রিয়ায় মারা গেছেন আর হিরো অন্য বিষক্রিয়ায়। এই কথাটা কিছুতেই বুঝতে পারছি না যে দুজন লোক মারা গেছে কিন্তু দুটোই আলাদা বিষ ছিল। আর স্যার, দুজন লোকই একে অপরের বন্ধু। ডাইরেক্টর যে বিষ খেয়ে মরেছে তার বোতলেতে আমরা বিষ পেয়েছি, কিন্তু ধ্রুব ওই বিষটা পেল কোত্থেকে? ওর বোতলে তো অ্যালকোহল ছিল, বিষ ছিলই না। তাহলে ওই বিষ ধ্রুবর শরীরে গেল কি করে? আমি বলছি স্যার, ওই একটা ধ্রুব বিষক্রিয়াতেই মারা গেছেন, কিন্তু বিষ উনি কোনোভাবে খাননি। তাহলে কি ওকে কেউ বিষের ইঞ্জেকশন দিয়েছিল? না, বিষ ওনার শরীরে তৈরি হয়েছিল। আর যখন ওর বিষ তৈরি হয়ে যায় তখন ও মারা যায়? হ্যাঁ, উনি আগে থেকেই কিছু ওষুধ খেয়েছিলেন। যখন ভুল করে ওনার মুখে অ্যালকোহল চলে যায় তখন ওষুধের সাথে সেটা মিশে বিষ তৈরি হয় আর উনি মারা যান। কি ওষুধ খেয়েছিল? নেস্ট্রোমেফিন স্যার। নেস্ট্রোমেফিন অ্যালকোহলের সাথে মিশে বিষ তৈরি করে স্যার। মানুষের অ্যালার্জি হলে তবেই এই ওষুধটা খায়, তাই না? হ্যাঁ স্যার। স্যার, তার মানে হলো যে লোকটা বটলে অ্যালকোহল মিশিয়েছিল সে জানতো যে অ্যাক্টরের অ্যালার্জি আছে আর সে নেস্ট্রোমেফিন খেয়েছে। এটা কি বলতে পারবে? ওই লোক যারা আশেপাশে ছিল ওই থিয়েটার গ্রুপের, ওরা কেউ জানে, ওদের মধ্যেই কেউ হবে। স্যার, আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছে যে স্টোর রুমে ড্রামার জিনিসপত্র রাখা রয়েছে সেখানে কিছু লুকিয়ে আছে। গ্লাভস পরে স্টোর রুমে কেউ কেন আসবে? ছটা আঙুল? এর মানে হলো এই কাজটা যে করেছে তার হাতের আঙুল 6টা, যে এই থিয়েটারই কাজ করে। সবাই নিজের হাত দেখাও। সবাই নিজের হাত সামনে রাখো বলছি। কি ব্যাপার, এত ঘামছো কেন? হাতও ঘেমে গেছে। হ্যাঁ, ওই মানে এমনি স্যার। তোমার কি মনে হয়েছিল একটা পাতলা গ্লাভস পরে নিলেই আঙুলের ছাপ পড়বে না? হ্যাঁ, আমি কিছু করিনি স্যার। তোমার ঘামই তোমাকে ধরিয়ে দিয়েছে। ওই বোতলের মধ্যে 6টা আঙুলের ছাপ আমরা দেখতে পেয়েছি। আমি শুধু বোতলটাই বদলেছিলাম। কেন করেছো? ওই ম্যাডাম বলেছিলেন। ম্যাডাম বলেছিলেন? কোন ম্যাডাম বলেছিলেন? কাজল ম্যাডাম। এই কাজল ম্যাডামটা কে? এই নাটকের হিরোইন।
আমি ধ্রুবকে খুব ভালোবাসতাম। এটা আবার কেমন ভালোবাসা? তাকে খুনি করে ফেললে? তুমি জানতে না যে ও বিবাহিত? কিন্তু আমাকে বলেছিল যে ওর স্ত্রীকে ছেড়ে দেবে। কিন্তু পরেও অস্বীকার করে। না, তাহলে ওকে মারলে কেন? অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল ওর। ও তাদের সবাইকে কথা দিয়েছিল যে ওদেরকে বিয়ে করবে ও। ও, তাহলে তুমিই বলেছো ওই বটলে অ্যালকোহল রাখো আর ওটা খেলেই মারা যাবে। অ্যালকোহল? আমি তো কোনো অ্যালকোহল রাখিনি স্যার। মিথ্যে কথা বলবে না। তুমি এটা জানতে না যে ওর অ্যালার্জি আছে, আর ও অ্যালার্জির জন্য ন্যাস্ট্রোম্যাফিন নামের ওষুধ খায়। যখন ওই ওষুধ অ্যালকোহলের সঙ্গে মিশে যাবে ও মারা যাবে। কোন অ্যালার্জির কথা বলছেন আপনারা? আমি তো এটাও জানতাম না যে ওর কোনো অ্যালার্জি আছে। আমি তো শুধু বিষ রেখেছিলাম, আর্সেনিক। আর্সেনিক? যেটা খেয়ে ডিরেক্টর মারা গেছে? ওটা আমি ধ্রুবর জন্য রেখেছিলাম, কিন্তু কেউ বোতলটাই পাল্টে দিল। স্যার, এবার পুরো ব্যাপারটা বুঝতে পারছি। ওই অ্যাক্টরকে খুন করার প্রথম আইডিয়া এসেছিল কাজলের মাথায়, আর তারপরই ওই কোল্ড ড্রিঙ্কসের বোতলের মধ্যে ও বিষ মিশিয়ে দেয়। কিন্তু রিহার্সাল শুরু হওয়ার আগে ওই বোতলটা কেউ বদলে দেয় আর আরেকটা বোতল রাখে যেখানে অ্যালকোহল ছিল। তবে যে ওখানে অ্যালকোহলের বোতলটা রেখেছিল সেটা ভালো করেই জানতো যে আজ যদি ধ্রুব অ্যালকোহলটা খায় তাহলে ও মারা যাবে। সে জানতো যে ওর কোনো অসুখের জন্য অ্যালার্জি হয়েছে, আর তার জন্য সে ওষুধ ন্যাস্ট্রোমেফিন খাচ্ছে। স্যার, ওই প্রোডাকশন ম্যানেজার বলছিলেন যে ধ্রুব রিহার্সালে লেটে এসেছিল আর একটু অসুস্থ মনে হচ্ছিল দেখে। কিন্তু স্যার, ও যখন বাড়ি থেকে বেরোয় তখন তো পুরো ঠিক ছিল। তার মানে হলো যা কিছুই হয়েছে তার বাড়ি থেকে বেরোনোর আর থিয়েটারে পৌঁছানোর মধ্যেই হয়েছে। ধ্রুবর বাড়িতে গিয়ে দেখি, সেখান থেকেই জানতে পারা যাবে। হ্যালো, ইয়েস স্যার। হোয়াট? তাহলে স্যার, ইয়েস স্যার, ওকে স্যার। কি হয়েছে স্যার? এসিপি অজাত শত্রুকে গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গীতা দেবী, আপনি ভালো মতোই জানেন যে আপনার স্বামীর মৃত্যু বিষের কারণেই হয়েছে, ছুরি মারার জন্য নয়। আগে হ্যাঁ স্যার। আপনি কি এটা জানতেন যে ওনার কোনো অ্যালার্জির একটা রোগ ছিল? আগে ওনার গোলাপ ফুলে অ্যালার্জি ছিল। গোলাপ ফুলের সামান্য গন্ধ ওনার নাকে গেলে ওনার অ্যালার্জি হয়ে যেত। ওই দিন বাড়িতে কি কোনো গোলাপ ফুল ছিল, বা কেউ বাইরে থেকে পাঠিয়েছিল কোনো গোলাপ ফুল? না না স্যার। আচ্ছা, সেদিন যখন উনি রিহার্সালে যাচ্ছিলেন তখন রাস্তায় কারোর সাথে দেখা হয়েছিল ওনার সাথে? হয়তো আপনাকে বলেছে ফোন করে। হ্যাঁ, উনি ডাইরেক্টরের সাথে দেখা করতে যাচ্ছিলেন। ডাইরেক্টরের সাথে? তো ওনাদের কি দেখা হয়েছিল? আমি জানি না স্যার। স্যার, এখন তো উনিও মারা গেছেন। মিস্টার ধ্রুব রিহার্সালে গিয়েছিলেন কিসে করে? আই মিন, ট্যাক্সি করে, গাড়ি করে? না না স্যার, উনি তো সবসময় নিজের গাড়িতেই যেতেন। গাড়ি করে? ওই গাড়িটা আছে এখানে? হ্যাঁ স্যার, কিছুক্ষণ আগে নাটকের লোকজন দিয়ে গেছেন। তুমি কোনো গন্ধ পাচ্ছ? গোলাপের গন্ধ স্যার। সেই গোলাপের গন্ধ যেটায় অ্যাক্টরের অ্যালার্জি হতো, সেটা গাড়ির মধ্যে কি করে? কি হলো স্যার? সঙ্গীতা দেবী, গাড়ির মধ্যে গোলাপের গন্ধ আসছে। তার মানে কেউ আপনার স্বামীকে গোলাপ দিয়ে মারার চেষ্টা করেছিল। শোনো, সিটের নিচে বা পিছনে দেখো তো গোলাপ ফুল দেখতে পাও কিনা। না স্যার, এখানে তো গোলাপ টোলাপ কিছু দেখছি না। এর মধ্যে আছে, এর মধ্যে গোলাপের গন্ধে ভর্তি। এর মধ্যে কেউ গোলাপ মিশিয়েছে। রোজ এসিস। স্যার, নেস্ট্রোমেফিন স্যার, অ্যালার্জির ট্যাবলেট। এর থেকে 3টে তো খেয়ে নিয়েছেন। ও হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি যে এই বোতলটার মধ্যে গোলাপ জল মেশানো থাকবে। সঙ্গীতা দেবী, মিস্টার ধ্রুবর সঙ্গে যা কিছুই হয়েছে সেটা তার বাড়ি থেকে রিহার্সাল রুম যাওয়ার মধ্যেই হয়েছে।
ওনার রোজ বা গোলাপ জল থেকে অ্যালার্জি আছে এটা শুধুমাত্র আপনিই জানতেন। ওনার গাড়ির মধ্যে সবসময় অ্যালার্জির ওষুধ রাখা থাকে এই কথাটা একমাত্র আপনিই জানতেন। আপনি এই কার ফ্রেশনারের বটলে গোলাপের পারফিউম মিশিয়েছেন। স্যার দয়া স্যার বেঁচে যাবেন তো? অফকোর্স বেঁচে যাবে। এইখানে পড়েছিল ও। হ্যাঁ স্যার। ও বসে কোথায় ছিল? স্যার এখানে এই সিটটায় বসেছিলেন। এই সিটটায় বসেছিল? ওর মুখটা ওদিকে ছিল? হ্যাঁ স্যার। আর দয়া স্যার এখানে বসেছিলেন। হ্যাঁ, তো দয়া স্যার ওখানে বসেছিল আর ওই লোকটা এখানে। যখন দয়া উঠে বাইরে গেল তখন লোকটা হয়তো দাঁড়িয়েছিল দয়াকে দেখবার জন্য। আর তারপরে একটু ম্যাগনিফাইং গ্লাসটা দাও তো। ইয়েস স্যার। গালে লাগলো, তারপরে লোকটা ঘুরে গিয়ে এখানে পড়লো। আর যখন পড়লো তখন তার মাথাটা দেয়ালে নিশ্চয়ই ঠকে গেছিল। ইয়েস। ভগবান কখনো যেন কাউকে এরকম স্বামী না দেন। এরকম স্বামী পাওয়ার থেকে তো ভালো যাতে বিয়েই না হয়। রোজ মদ খাওয়া, মারপিট, লড়াই ঝগড়া আমার আর ভালো লাগছিল না স্যার। তাহলে ডিভোর্স নিয়ে নিতে পারতেন। ডিভোর্স দিলে তবে তো। ডিভোর্স দিতেই চাইতো না। আর তার উপর অসংখ্য মেয়েদের সাথে অ্যাফেয়ার। লজ্জা নামের কোনো বস্তুই ছিল না। আর 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 ওই হিরোইন কাজল, ওর সাথে ওর অ্যাফেয়ার চলছিল। আমি ভাবলাম ব্যাস আর নয়, আর আমি সহ্য করব না। তাহলে কারের পারফিউমে তুমি গোলাপ জল মিশিয়েছিলে? হ্যাঁ, আমি জানতাম যে ও গাড়ি চালানোর সাথে সাথেই তখনই পারফিউমের সাথে সাথে গোলাপ জল ওর নাকে চলে যাবে আর ওর অ্যালার্জি হয়ে যাবে। আর তারপর অ্যালার্জির কষ্ট হলে অ্যালার্জির ওষুধ নেবে, ট্যাবলেট। হ্যাঁ, আমি এটাই চেয়েছিলাম, যাতে ও একসাথে 5-6টা ট্যাবলেট খেয়ে নেয়। আর সেটাই হয়েছে। ও 5-6টা ট্যাবলেট খেয়েছে আর সেটা খেয়ে রিহার্সালে গিয়েছে। নাটকের রিহার্সালে ও নকল মদ খেয়েছিল, কিন্তু বটলে নকল মদ ছিল না, আসল মদ ছিল। আসল মদ, যেই অ্যালকোহল ওর পেটে যায় আর ও মরে যায়। যাই হোক, আপনি এখন জেলে যাওয়ার জন্য প্রস্তুত হন। সিআইডি ব্যুরোতে লাশ এই রকম ভাবে পড়েছিল। আর স্যার, মৃত্যুর আগে ওই লোকটি এই চেয়ারে বসেছিলেন। এখন স্যার এই লোকটির কিছু এক্সরে আপনাদের দেখাচ্ছি। এই লোকটি স্পাইনাল কলাম মানে শিরদাঁড়ার হাড় কেমন ভেঙে আলাদা হয়ে গিয়েছে। ইন্সপেক্টর দয়া ওনার গর্দান ঠিক এতটাই জোরে টেনেছে। এই দেখুন স্যার, গর্দান টানার আগে ওনার মুখে এত জোরে মেরেছে যে ওনার চোয়াল ভেঙে আলাদা হয়ে গিয়েছে। লাশটা চেয়ার থেকে প্রায় 3 ফুট দূরে পড়ে আছে। লাশটা অত দূর গেল কি করে? এতটাই জোরে ঘুষি মারা হয়েছে যে উনি অনেকটা দূরে গিয়ে পড়েছেন। তো প্রথমে ইন্সপেক্টর দয়া গলা টিপলো আর তারপর ঘুষি মারলো, কারেক্ট? না স্যার, মনে হচ্ছে প্রথমে ঘুষি মেরেছে। চোয়াল ভেঙে গেলে তো খুব লাগার কথা, তাহলে সে চেঁচালো না কেন? জানি না স্যার। কেউ কি চিৎকার করার আওয়াজ পেয়েছিল? স্যার, ওই রুমে ইন্সপেক্টর দয়া আর এই লোকটি ছাড়া অন্য কেউ ছিলই না। গর্দান ভেঙে যাওয়া, চোয়াল আলাদা হয়ে যাওয়া, এগুলো এমনি এমনি তো হতে পারে না।
স্যার ওই লোকটা নিজে নিজেই মারা গেছে, ওকে কেউ খুনটুন করেনি। ডক্টর সালনকে কোনো লোকের ঘাড় কি নিজে থেকেই ভাঙতে পারে? ওর চোয়াল ভেঙে সকেটে থেকে বাইরে আসতে পারে? আগে হ্যাঁ স্যার। স্যার, ডক্টর সালুখে নিজের বন্ধুত্ব বজায় রাখতে চাইছেন, উনি ইন্সপেক্টর দয়াকে বাঁচাতে চাইছেন। দেখুন স্যার, এটা এখন সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত বিষয়, আর এখন আমি সম্পূর্ণ সজ্ঞান আর সচেতন, আর আমার ডিউটি আমি খুব ভালোভাবে বুঝি। আর আপনিও দেখুন ডক্টর অঞ্জলিকা স্যার, এই লোকটার কানটাকে যখন আমি ভালো করে পর্যবেক্ষণ করলাম তখন দেখলাম যে এই কানে ইনফেকশন রয়েছে। তখন আমি বুঝলাম যে এই ইনফেকশনের কারণে এনার ভার্টিগো হতে পারে, মানে ভয়ঙ্কর মাথা ঘোরা। স্যার স্যার আমি মৃত ব্যক্তির বাড়িতে গেছি, তখন আমি তার স্ত্রীর থেকে জানতে পারি যে সত্যি ওনার ভার্টিগো ছিল। এই দেখুন স্যার, এই কানের স্কেচ, আর এই যে জায়গাটা দেখছেন এটাকে আমরা ককলি বলি। এর মধ্যে জলের মতো কোন একটা লিকুইড থাকে, সেটা যদি একটু কম বেশি হয় তখন সেই ব্যক্তির সব সময় মাথা ঘোরে। আর এইটা যে কোনো ডাক্তারই বলতে পারে। যখনই দয়া উঠে দরজার দিকে গেল, এই লোকটি চেয়ার থেকে উঠলেন, ইনি পেছন ফিরে দয়ার দিকে দেখলেন, ওনার ঘাড়টা ঘুরলো, ঘাড়টা ঘোরার কারণে ওনার প্রচন্ড মাথা ঘুরে উঠলো, আর মাথা ঘোরার কারণে এই লোকটি পড়তে লাগলো, আর পড়বার সময় ওনার চোয়ালটা টেবিলে ধাক্কা লাগলো। এটা কিভাবে বলতে পারেন আপনি? স্যার লাশের ওপর আঘাতের চিহ্ন আছে। স্যার ওটা ঘুষি মারার চিহ্ন। আগে না স্যার, ওটা টেবিলের চিহ্ন। আমি টেবিলটাকে খুব ভালো করে চেক করেছি, টেবিলের ওপর এখনো মৃত ব্যক্তির চামড়ার টুকরো লেগে আছে। এই চামড়ার টুকরো কি এই লোকটারই? আগে হ্যাঁ স্যার, আমি এই চামড়াটা ডিএনএ টেস্ট করিয়েছি, এতে জানা গেছে যে এটা ওই লোকটিরই চামড়া। আর একটা কথা স্যার, যদি দয়া ওই ব্যক্তিকে এত জোরেই ঘুষি মেরে থাকে তাহলে দয়ার হাতেও তো কোনো চোট লাগা উচিত ছিল, ওর হাতও তো ফুলে যাওয়া উচিত ছিল, কিন্তু তেমনটা হয়নি। এই ফটোগ্রাফটা দেখুন স্যার, এটা সেই ফটোগ্রাফ যেটা সেদিন নিউজ পেপারে ছাপা হয়েছিল। এখানে দয়ার হাত একদম ঠিক আছে। স্যার এসব শুধু থিওরি মাত্র। থিওরি নয় এটা। টেবিলে ধাক্কা লাগার পর যখন ওই ব্যক্তি পড়েন তখন ওনার মাথা দেওয়ালে গিয়ে ধাক্কা লাগে, ওনার ঘাড়টা বেঁকে যায় আর ভেঙে যায়, আর সেই কারণেই ওনার মৃত্যু হয়েছে। আপনি এমন ভাবে বলছেন যেন আপনি দাঁড়িয়ে ছিলেন। স্যার ওই দেওয়ালটা পরীক্ষা করার পর ওই দেওয়ালে দুটো চুল পেয়েছি, যখন ওইগুলোর আমি ডিএনএ টেস্ট করলাম তখন আমি জানতে পারলাম যে ওই চুলগুলো ওই ব্যক্তির। হ্যাঁ, খুব ভালো সোলাঙ্কি সাহেব, খুব ভালো। অনেক দিন পরে একটা ভালো ফরেনসিক প্রমাণ পাওয়া গেল। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ইন্সপেক্টর দয়ার সাসপেনশন উইথড্র করা হলো। এনকোয়ারিতে জানা গেছে যে ওই মৃত্যুর সঙ্গে দয়ার কোনো সম্পর্ক নেই। যেভাবে ওই লোকটার মৃত্যু হয়েছে তাতে পুরো সন্দেহটা দয়ার ওপরেই যেত। একবার তো আমার মনে হয়েছিল যে দয়ার শাস্তিই হবে। পুলিশ কাস্টাডিতে কারোর মৃত্যু হওয়াটা খুবই উদ্বেগজনক ব্যাপার। লোক রাস্তায় নেমে পড়ে, চারিদিকে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যায়। তাই সঠিকভাবে এনকোয়ারি হওয়াটা খুব জরুরি ছিল। আমি ডক্টর অঞ্জলিকাকে ধন্যবাদ জানাচ্ছি কারোর পরোয়া না করে ইনভেস্টিগেশনটা করবার জন্য। থ্যাংক ইউ স্যার। দয়া, নো হার্ড ফিলিংস। আমি ফরেনসিক এক্সপার্ট, তখন আমায় এটাই দেখতে হয় তার মৃত্যুটা স্বাভাবিক নাকি সে খুন হয়েছে। হ্যাঁ, আপনি আপনার কাজ করেছেন ডক্টর, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমারও নিজেকে বাঁচাতে হতো। সেই কারণে আমায় ডক্টর সালুখেকে ডাকতে হয়েছিল। ডক্টর সালুখের তো যাকে, ওনার ব্যাপারই আলাদা। ওনার সাথে এসিপি স্যারের কিছু পুরনো হিসেবও তো ছিল। ডক্টর সালুকে তো সারা দুনিয়ার লোককে এটাই বলে বেড়ান যে এসিপি প্রদ্যুমান ওনাকে ট্রান্সফার করান কারণ ওনার সঙ্গে আমার শত্রুতা ছিল। আসলে তো ব্যাপারটা আলাদা। কি ব্যাপার স্যার? কিছু না, সে কথা আমি অন্য একদিন বলবো। দয়া, একমাত্র আমিই জানি সেদিন তোমাকে ওই অবস্থায় দেখে আমার কতটা কষ্ট হয়েছিল। তোমাকে ছাড়া সিআইডি চলতে পারে এটা আমি ভাবতে পারি না।